হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি জানা অজানা 15টি কিচেন টিপস শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে টিপটা শেয়ার করব সেটা হচ্ছে ছোলা ভিজানো নিয়ে। আমরা অনেকেই আছি 7 থেকে 8 ঘন্টা ছোলা ভিজিয়ে রাখি যাতে করে ছোলাটা নরম হয়, ভালোভাবে ভিজে যায়। তো অনেকেই আছি যে আবার ভুলে যায় অনেক সময় এত আগে ভিজিয়ে রাখতে। তো ঝটপট একটা আপনাদেরকে উপায় বলে দিচ্ছি। ছোলাটাকে আপনারা এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন যে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর যে ফলাফলটা আপনারা পান ঠিক সেটাই পাবেন 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর। আর ছোলার স্কিনটাও কিন্তু খুব সহজেই উঠে আসছে। আশা করি আপনাদের কাছে এই টিপসটা উপকারে আসবে। নেক্সট টাইম 7-8 ঘন্টা ভিজানো লাগবে না, 1 ঘন্টা ভিজালেই এনাফ, তবে গরম পানি দিয়ে। টিপ নাম্বার 2, কীভাবে আলুকে খুব সহজেই মাইক্রোওয়েভে সিদ্ধ করা যায়। আলুকে প্রথমে এভাবে ফর্ক দিয়ে একটু খুঁচিয়ে নিচ্ছি, 2-1টা খুঁচা মারলেই হবে এক একটা আলুতে। তারপর মাইক্রোওয়েভে দিয়ে দিব 5 মিনিটের জন্য। যেহেতু এই আলুগুলো ছোটো ছোটো তাই 5 মিনিটই এনাফ। বড় আলু হলে একটু বেশি সময় রাখতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি মাইক্রোওয়েভটা ওপেন করব। তারপর দেখতে পারবেন যে আলুগুলো কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। মাইক্রোওয়েভ থেকে যখন আলুগুলো বের করবেন তখন একটু কেয়ারফুলি বের করবেন, কারণ আলু কিন্তু অনেক গরম থাকবে, সেই সাথে বাটিটাও। দেখলেন তো মাইক্রোওয়েভে কত সহজে আর কম সময়ে আলু সিদ্ধ করা যায়। আর এই আলুগুলা দিয়ে আলু ভর্তা খেতে খুবই মজা লাগে। হাঁড়িতে পানি দিয়ে আলু সিদ্ধ করলে অনেক সময় আলুর ভিতরে পানি ঢুকে যায়, খেতে তেমন বেশি ভালো লাগে না। ওভেনেও দিলেও অনেক সময় বেশি লাগে। আর মাইক্রোওয়েভে মাত্র 5 মিনিটে আপনি আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেতে পারেন। টিপ নাম্বার 3, আমরা অনেকেই আছি রসুন ছিলতে একদমই পছন্দ করি না আর মনে করি যে অনেক সময় লাগে। আপনাদেরকে খুব সহজ 2টা পদ্ধতি দেখিয়ে দিব। প্রথমটা হচ্ছে ফ্রাই প্যানে যদি এভাবে রসুনকে আপনারা একটু সময় গরম করে নেন তাহলে কিন্তু রসুনের স্কিন ছিলতে অনেকটাই সহজ হবে। আমি রসুনটাকে ভেঙে নিয়েছি। আপনারা যদি ভাঙতে চান না ভাঙলেও হবে, জাস্ট এভাবে ফ্রাই প্যানে রেখে 2-3 মিনিট গরম করে নেবেন। দেখবেন রসুনের স্কিন কতটা সহজে ছিলা যায়। আর ওইদিকে আমার ওয়ারিদ কিন্তু আমাকে রসুন ছিলে দিচ্ছে। একটু সময় গরম করার পরই একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে স্কিনটা খুলে আসছে। আপনারা যদি বেশি রসুন এভাবে ছিলতে চান তাহলে একটা জারে ঢুকিয়ে কয়েকবার ঝাঁকনি দিলেই কিন্তু রসুনের স্কিনটা খুব সহজেই ছুটে আসবে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাইক্রোওয়েভে। আমি মাইক্রোওয়েভে এখন দিয়ে দিচ্ছি। এভাবে করে মাঝখানের যে শক্ত জিনিসটা আছে ওইটা ফেলে দিয়েছি। আর এভাবে মাইক্রোওয়েভে আমি 1 মিনিট রেখে দিব। 1 মিনিট রাখার পর আপনিতেই দেখবেন যে রসুনের যে স্কিনটা আছে সেটা ছুটে আসছে। সেম থিং করতে পারেন আপনারা চাইলে একটা জারে নিয়ে এভাবে 2-3টা ঝাঁকনি দিলেই কিন্তু রসুনের স্কিনগুলো খুলে আসবে। টিপ নাম্বার 4, পেঁয়াজ কাটতে আমরা অনেকেই পছন্দ করি না, কারণ পেঁয়াজ কাটার সময় চোখে অনেক জ্বালাপোড়া করে, অনেক কান্নাকাটি করি আমরা। তো কিভাবে আমরা কান্নাকাটি করব না সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে অংশটা দেখছেন মানে পেঁয়াজের গোড়াটা, এখান থেকেই কিন্তু পেঁয়াজের ঝাঁজ বা গ্যাস নিষ্কৃত হয়। তো সেজন্য আমি আপনাদেরকে একটু উপায় বলে দিচ্ছি। পেঁয়াজের এই গোড়াটাকে এভাবে করে কেটে একটু ডাবিয়ে কাটতে হবে। কেটে এই গোড়াটাকে আমরা ফেলে দিব পেঁয়াজ কাটার আগে। তারপর পেঁয়াজটাকে ছিলে ঠান্ডা পানিতে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব। তারপর আপনারা পেঁয়াজগুলো কাটবেন, দেখবেন যে চোখ থেকে একটুও পানি বের হবে না। খুব সহজেই আপনারা পেঁয়াজ কেটে নিতে পারেন। টিপ নাম্বার 5, বাজার থেকে অনেক সময় অনেক কাঁচামরিচ চলে আসে একসঙ্গে, দেখা যায় বেশ কিছুদিন রাখার পর নষ্ট হয়ে যায়। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাঁচামরিচকে বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো প্রথমেই কাঁচামরিচগুলোকে ডাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই ডাটার জন্যই কিন্তু কাঁচামরিচ অনেক সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সবগুলো ডাটা ফেলে দেওয়া হয়েছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানির সাথে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা অ্যাড করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে সবজিতে বা যে কাঁচামরিচে অনেক সময় কালার সুন্দর রাখার জন্য কিংবা সবজি বেশি দিন টাটকা থাকার জন্য, ভালো থাকার জন্য ওরা কেমিক্যাল ইউজ করে। তো লবণের পানি দিয়ে সবজি বা কাঁচামরিচগুলোকে এভাবে আমরা যদি ধুয়ে নেই তাহলে সেই কেমিক্যালটা চলে যায়। এভাবে একটু কচলিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তারপর একটা ক্যালেন্ডারে রেখে দিব যাতে করে এক্সট্রা পানিগুলা ঝরে যায়। তো এখন আমি একটা পরিষ্কার কিচেন টাওয়ালের উপর কাঁচামরিচগুলোকে রেখে দিয়েছি আর টাওয়াল দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি যাতে করে এক্সট্রা কোনো পানি থাকলে টাওয়ালে লেগে যায়।
খেয়াল রাখতে হবে কাঁচামরিচে কোনো পানি থাকতে পারবে না, পানিগুলো যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তো এখন যে কন্টেইনারে আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করবেন সেই কন্টেইনারে প্রথমেই একটা টিস্যু বিছিয়ে দিবেন, তারপর কাঁচামরিচ রাখবেন। সেকেন্ড লেয়ারও প্রথমে একটা টিস্যু বিছিয়ে দিবেন, তারপর কাঁচামরিচ রাখবেন। তো যতটা লেয়ার করবেন তার আগে আপনারা টিস্যু দিয়ে রাখবেন, তারপর কাঁচামরিচ রাখবেন। এতে করে কাঁচামরিচে যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটা টিস্যু অ্যাবজর্ব করে নেবে। তো এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন, মাসখানেক আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের কাঁচামরিচ নষ্ট হবে না। লেয়ারে যে শুধু টিস্যু দিতে হবে তা না, আপনারা চাইলে টিস্যুর বদলে নিউজ পেপারও ইউজ করতে পারেন। অনেক সময় বাজার থেকে অনেক লেবু চলে আসে, দেখা যায় ফ্রিজে বেশি দিন রাখার পর অনেক সময় স্কিনটা কেমন জানি ফোটা হয়ে যায় বা স্কিনটা দেখতে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়। কিভাবে আপনারা লেবুকে বেশি দিন ভালো রাখবেন সেটা এখন দেখাবো। তো প্রথমে আমি লেবুগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তো এখন আমি নিউজ পেপারের সাহায্যে এভাবে লেবুগুলোকে মুড়িয়ে নিচ্ছি, তারপর একটা ব্যাগের মধ্যে রেখে দিব। এভাবে করে আপনারা 3-4 সপ্তাহ লেবু ফ্রিজে রেখে খেতে পারবেন, মানে ভালোই থাকবে, কোনো নষ্ট হবে না। আর আপনারা চান যদি তাহলে লেবুর রসটাকেও সংরক্ষণ করতে পারেন, এভাবে 7-8 দিন লেবুর রস ভালো থাকবে ফ্রিজে রাখলে, অথবা আইস কিউবে লেবুর রসকে আইস করেও রাখতে পারেন। টিপ নাম্বার 7, কিচেনে আপনারা চাইলে এই ধরনের একটা মশলা ট্রে রেখে দিতে পারেন। এতে করে আপনার যে মশলা রাখার জারগুলো আছে ওইগুলো এত বেশি মেসি হবে না বা ভরবে না। এরকম একটা ট্রেতে, যেহেতু এখানে কম্পার্টমেন্ট আছে, এক একটা বাটিতে আপনারা চাইলে মরিচ রাখতে পারেন, হলুদ রাখতে পারেন। এখানে সর্বমোট 7টা বাটি আছে, 7 রকমের মশলা রাখতে পারেন। আমি অনেক বছর যাবৎ এই ট্রেটা ইউজ করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি চাচ্ছিলাম যে আজকের কিচেন টিপসে আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করব। বাংলাদেশেও আমি দেখেছি এই ধরনের ট্রে পাওয়া যায়, প্লাস্টিকের আছে, স্টিলের আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে আসতে পারেন। তবে কিচেনের জন্য অনেক ইউজফুল একটা জিনিস। টিপ নাম্বার 8, আমরা অনেকেই বিস্কিট, ব্রেড, চিপস, মশলা যখনই ব্যবহার করার পর দেখা যায় যে প্যাকেটটাকে এভাবে একটু মুড়িয়ে কাবার্ডের ভেতর রেখে দিই, কিন্তু কয়েকদিন পর সেই বিস্কিট, চিপস আর মশলা খাওয়ার উপযোগী থাকে না, কারণ বাতাস ঢোকার কারণে ওগুলো নষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে একটা উপায় বলে দিচ্ছি, এটা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো বা জানেন না। যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য আর কি এটা খুব উপকারে আসবে। এরকম ক্লিপস আপনারা বাজারে কিনতে পাবেন প্যাকেট বন্ধ করার জন্য, অথবা এরকম রাবার। এই রাবারগুলো আমি পাউন্ডল্যান্ড থেকে এনেছি, আর ক্লিপসগুলো এনেছি আইকা থেকে। আইকাতে অনেক ধরনের ছোটো ছোটো জিনিস পাওয়া যায়, খুবই ইউজফুল। তো এভাবে ক্লিপ দিয়ে কিন্তু আপনারা প্যাকেটগুলোকে আটকে নিতে পারেন, এতে করে বাতাস ঢুকতে পারবে না, জিনিসগুলো নষ্ট হবে না। আর জারে রাখার পর অবশিষ্ট কিছু জিনিস থেকেই যায় প্যাকেটের মধ্যে। এরকম ছোট্ট বড় সব সাইজের ক্লিপস আছে, আপনি আপনার প্যাকেট অনুযায়ী ক্লিপস লাগিয়ে নিতে পারেন, অথবা রাবার ব্যান্ড। এতে করে জিনিসটাও সুন্দর থাকলো, ভালো থাকলো। টিপস নাম্বার 9, আমি এই টিপসটা বেশ কয়েকদিন আগে আমার ব্লগেও শেয়ার করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। আমরা অনেকেই আছি যে ফ্রাই প্যানে মাছ ভাজা করি, সেই ফ্রাই প্যানে আবার পরোটা ভাজি। অনেক সময় মাছ ভাজার পরে পরোটা ভাজলে মাছের যে তেল অনেক সময় পরোটাতে উঠে আসে, কিংবা খেতে ভালো লাগে না, একটা গন্ধ করে। সেই গন্ধটা দূর করার জন্য এভাবে আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে অল্প একটু ডিশ সোপ দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 1 মিনিটের জন্য আমি পানিটাকে জাল দিব। জাল দেওয়ার পর চুলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পানির কালারটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু সম্পূর্ণই হলুদ হয়ে গেছে। তো পানিটাকে ফেলে দিয়ে আবারও একবার ফ্রাই প্যানটাকে এমনি জাস্ট পানিতে রিন্স করে নিব, যাতে করে ডিশ সোপের কোনো গন্ধ না থাকে। এখন যদি এই ফ্রাই প্যানে পরোটা ভাজেন তাহলে মাছ ভাজার কোনো গন্ধই আসবে না পরোটাতে। টিপ নাম্বার 10, বাংলাদেশে যখন ছিলাম তখন দেখতাম যে পিঁপড়াতে চিনি উঠে যেত, খুবই বিরক্ত লাগতো তখন। যদিও ইংল্যান্ডে এই জিনিসটা খুব কম দেখা যায়, মানে চিনিতে এত বেশি পিঁপড়া ওঠে না। তবুও আমি ভাবলাম যে আমার অনেক ভিউয়ার্স আপনারা বাংলাদেশ থেকে আমার ব্লগগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাদের জন্য একটু উপকারে আসবে। এই যে লং বা ইংলিশে ক্লোভ বলে এটাকে, আমি কয়েকটা চিনিতে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে চারিদিকে মিক্স করে নিচ্ছি। দেখবেন আপনার চিনিতে আর পিঁপড়া উঠবে না। আশা করি আমার এই টিপসটা আপনাদের উপকারে আসবে। টিপ নাম্বার 11,
বিদেশে বাড়িতে আমরা সবাই কিন্তু ছুরিটা বেশি ইউজ করি কাটাকুটিতে, দা বা বটি থেকে। তো অনেক সময় ছুরির ধার যদি চলে যায়, নাইফ শার্পনার দিয়ে আমরা ছুরিটাকে শার্প করে নিতে পারি, ধারালো করে নিতে পারি, কিন্তু অনেকের ঘরেই থাকে না এটা। তো যাদের ঘরে নেই তারা খুব সহজ পদ্ধতিতে ছুরিটা ধার করতে পারেন বা ধারালো করতে পারেন। এরকম মগ, চায়ের মগ তো সবার ঘরেই থাকে কম বেশি। তো এটার পেছনে যে উঁচু অংশটা আছে সেখানেই ছুরিটাকে এভাবে কয়েকবার ঘষিয়ে নিলেই দেখবেন আপনার ছুরিটা কিন্তু অনেক ধারালো হয়ে গেছে। আশা করি আজকের পর থেকে ছুরি ধার দিতে বা ধারালো করতে অসুবিধা হবে না, আমার এই টিপসটা উপকারে আসবে। টিপ নাম্বার 12, যারা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য এটা উপকারে আসতে পারে। আমরা অনেক সময় চপিং বোর্ড ইউজ করি, মাছ, মাংস, ফ্রুটস কাটতে, সবজি টবজি কাটা হয় চপিং বোর্ডে। তো কাটার সময় অনেক সময় চপিং বোর্ডটা এরকম নড়াচড়া করে, ভালো লাগে না, বিরক্ত লাগে। চপিং বোর্ডের নিচে এভাবে একটা টাওয়াল রেখে দিলে কিন্তু চপিং বোর্ড আর নড়বে না, চপিং বোর্ডটা এক জায়গায় থাকবে। আমি জানি এই টিপটা হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য। টিপ নাম্বার 13, বাজার থেকে ফল আনার পর আমরা অনেক সময় দেখা যায় যতটুকু খাওয়ার ততটুকু খাই আর বাকিটুকু রেখে দিই। আমি যেটা করি, যেই ফ্রুট ওয়াশ করার প্রয়োজন সেগুলো ওয়াশ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে কেটে আমি বক্সে ভরে রেখে দিই ফ্রিজে। তো এভাবে করলে যা হয় আর কি, দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক সময় স্ন্যাক চায়, ইজিলি আপনি চাইলেই বক্সটা বের করে ওদেরকে দিয়ে দিতে পারেন। অনেক সময় আছে আপনি বসে আছেন সোফাতে, আম্মু আমি স্ন্যাক চাচ্ছি, আমি খাবো কিছু একটা, তো ওদেরকে বললেই হয় যে ফ্রিজে আছে বক্সের মধ্যে, তুমি নিয়ে নাও। ওরাও কিন্তু খুব সহজেই ফ্রিজ থেকে বক্সটা বের করে ওরা স্ন্যাকিং করতে পারে। পাশাপাশি আপনি যদি কোথাও যাচ্ছেন, একটু স্ন্যাক সাথে নেওয়া প্রয়োজন আছে, ওইগুলা নিয়ে নিতে পারেন। টিপ নাম্বার 14, কিচেনে কাজ করার সময় কিচেন কাউন্টারকে কিভাবে পরিষ্কার রাখবো। দেখা যায় যখনই আমরা কিচেনে কাজ করি, সবজি কাটার সময় সবজি কাটি, স্কিনগুলোকে এভাবে যদি চারদিকে ফেলে রাখি তাহলে কিন্তু কিচেন কাউন্টারটা মেসি হয়ে যায়, সেই সাথে আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাটা মেসি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর কাজ করার আনন্দ পাওয়া যায় না। আমি যেটা করি, আমি যখনই মাছ, মাংস, সবজি চপিং বোর্ডে কাটি তখনই চপিং বোর্ডের কাছাকাছি ছোট্ট একটা বক্স রেখে দিই, প্লেট বা বাটি। সবজি বা পেঁয়াজ পিল করার পর দেখা যায় যে অনেক ময়লা বের হয়, সাথে সাথেই বক্সে রেখে দিলে আমার কিচেন কাউন্টারটা তেমন বেশি মেসি হয় না। চপিং বোর্ডের নিচে টাওয়াল রাখার কারণে কিন্তু যদি কোনো ময়লা থাকে তাহলে টাওয়ালের উপরেই পড়ে যায়, আপনার কিচেন কাউন্টারটাও থাকছে খুবই ক্লিন। এই যে ছোট্ট একটা বক্স আমি রেখে দিয়েছি, এখন লাউ কাটছি তখনও কিন্তু আমি রাখি। এই ছোটোখাটো জিনিসগুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে কিন্তু আমাদের কিচেনের কাজগুলোকে কঠিন মনে হবে না, আর খুব সহজেই আমরা কিচেনের কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো। টিপ নাম্বার 15, রান্নাঘরে সবারই কম বেশি শেলফ থাকে, ক্যাবিনেট থাকে, কাভার থাকে। তো আমার ক্যাবিনেটে আমি সবসময় এরকম শেলফ লাইনার রাখি, এতে করে যে শেলফগুলো আছে সেগুলো এত বেশি মেসি হয় না। আর যদি মেসিও হয় তাহলে আমি এই শেলফ লাইনারগুলোকে খুলে খুব সহজেই ওয়াশ করে আবারও রেখে দিতে পারি, যেহেতু এগুলো প্লাস্টিকের। আর যদি আপনারা প্লাস্টিকের শেলফ লাইনার ইউজ করতে চান না তাহলে আপনি নিউজ পেপার বা সিরিয়াল বক্সগুলো ইউজ করতে পারেন, এতে করে যখন ময়লা হয়ে যাবে তখন এগুলো খুব সহজেই চেঞ্জ করে নতুন ব্যবহার করতে পারেন। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের ঘরে সবারই কিন্তু কম বেশি পুরনো টেবিল ম্যাট থাকে। টেবিল ম্যাটগুলো আর ফেলে দিবেন না, যদি পুরনো হয়ে যায় সেগুলো রেখে দিবেন। শেলফ লাইনার হিসেবে ওইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যেমনটা আমি করি। অনেক সময় দেখা যায় যে পুরনো টেবিল ম্যাটগুলোকে শেলফ লাইনার হিসেবে ব্যবহার করি। এগুলা শেলফ লাইনার হিসেবে ব্যবহার করলে একটা সুবিধা হয় কি, ওয়াশ করতে খুবই ইজি হয়। আর যদি আপনারা শেলফ লাইনার কিনতে চান তাহলে আইকাতে দেখতে পারেন, আইকাতে খুব রিজনেবল প্রাইসে শেলফ লাইনার পাওয়া যায়, অথবা অ্যামাজনেও দেখতে পারেন। আশা করি প্রতিদিনের কিচেন রুটিনে আপনাদের এই টিপসগুলো একটু হলেও কাজে আসবে, আর কাজে আসলে আমার ভিডিওটা করা সার্থক হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।